আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফিজিওলজি সাবজেক্টটার হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেল। এটা হচ্ছে একদম বেসিক একটা টপিক। তো সেল যদি ঠিক মতো না বোঝা যায় তো পরবর্তীতে হচ্ছে ফিজিওলজির বাকি টপিক গুলো বুঝতে অনেক কষ্ট হয়। তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আশা করি আজকের ক্লাসের পরে হচ্ছে এই টপিক সম্পর্কে যত কোয়েশ্চেন থাকবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা হচ্ছে এইচএসসি তে কিছু কিছু পড়ে এসেছো সেল সম্পর্কে, কিন্তু আজকে হচ্ছে এটার সাথে কোরিলেট করলে আরো হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ক্লাসটা শুরু করব। আমাদের সাথে আজকে মেন্টর হিসেবে আছেন সারার আহমেদ। ভাই আপনি হচ্ছে ক্লাসটা শুরু করতে পারেন। ধন্যবাদ তাসকিয়া। আসসালামু আলাইকুম। আমি সারার আহমেদ শাহরি, ডেল্টা মেডিকেল কলেজ 2017-18 সেশন ফোর্থ ইয়ারে আছি। প্রথমে আমি একটু দুঃখ প্রকাশ করছি, কারণ আমার মাইক্রোসফট অফিস কাজ করতেছিল না। তো আমি হচ্ছে এই জন্য আমার ফাইলটা অনলাইনে এডিট করতে হয়েছে, এই জন্য হয়তো দেখতে হয়তো অতটা সুন্দর হবে না। মানে আর আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা আপনাদের কাছে প্রেজেন্ট করার। ওকে, প্রথমে আচ্ছা, আজকে হচ্ছে শুধু সেলুলার ফিজিওলজি, জেনারেল ফিজিওলজিটা পার্টটা না, সেলুলার ফিজিওলজি। প্রথমে বলি যে সেল সেল কি? সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং বিং। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, এখানে তিনটা জিনিস অ্যাকচুয়ালি, যে স্ট্রাকচারাল, ফাংশনাল আর হচ্ছে লিভিং বিং। অর্থাৎ সেল যদি আমি বলতে চাই, একটা সেল যদি একটা জীবিত সেল, জীবিত সেল হচ্ছে একটা জীবন্ত সত্তা, অর্থাৎ লিভিং বিং, যেটা জীবন্ত সত্তার একটা আহ কি বলবো, এটার গাঠনিক এবং কার্যকরী ইউনিট, একক। গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে সেল, অর্থাৎ কোষ। তো এখানে যে জিনিসটা আছে যে স্ট্রাকচার, অর্থাৎ প্রতিটা জিনিস, যেরকম ধরেন যে একটা বিল্ডিং বিল্ডিং তৈরি করতে যেরকম বিল্ডিং ব্লক লাগে, অর্থাৎ ইট লাগে, আমাদের বডি বা যে কোনো বডি তৈরি করতে এরকম সেল লাগে। এই জিনিসগুলো আমরা ইয়েতে পড়ছি, ইন্টারে পড়ছি, কিন্তু এই জিনিসগুলো বোঝা আসলেই দরকার। ফিজিওলজি বোঝার জন্য সবার প্রথমে বোঝা উচিত সেল। একটা সেল থেকে একটা সেল বোঝা গেলে ফিজিওলজি অনেক কিছু বোঝা যায়। ফিজিওলজির অ্যাকশন পটেনশিয়াল, ফিজিওলজিক্যাল বিভিন্ন কাজ বা অ্যানাটমি, ফিজিওলজি সবকিছুই বোঝার জন্য সেল বোঝা খুব বেশি জরুরি আসলে। তো একটা তাহলে আমি প্রথমে পেলাম কি? গাঠনিক, অর্থাৎ স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে আমার সেল। এবার কি? ফাংশনাল ইউনিট। আমার বডি বিভিন্ন ধরনের ফাংশন করতেছে। আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে নার্ভাস ফাংশন করতেছে, অর্থাৎ যেটা আমাদের যেই আমরা যেই যে হাত পা নাড়াচ্ছি বা আমরা এই যে কথা বলতে পারতেছি, আমরা যে চিন্তা করতে পারতেছি, এগুলো কাজ করতেছে নার্ভাস সেল। তো এই যে আমাদের বিভিন্ন কাজ করা বা আমরা যে সেন্সেশন, যে আমাদের টাচ, হিট, মানে ছোঁয়া, বা আমরা যে গরম অনুভব করতেছি, ব্যথা পাচ্ছি, এই সব কিছু এক একটা কাজ করতেছে। এই সব কিছুর জন্য কিন্তু আমাদের বিভিন্ন সেল দায়ী। সেটা হচ্ছে কি? নার্ভাস সেল। নার্ভাস সেল হচ্ছে একজন, নার্ভাস সেল হচ্ছে তোমার নিউরন। নিউরন হচ্ছে নার্ভাস সেলের একদম বেসিক ইয়েটা হচ্ছে নিউরন। তো সবকিছুর মধ্যে আমাদের মাসল সেল আছে, আমাদের নার্ভাস সেল আছে, আমাদের সবকিছু সবকিছু যে এই যে বিভিন্ন বিভিন্ন ফাংশন করতেছে, বিভিন্ন কাজ করতে পারতেছে, সেটার জন্য দরকার হচ্ছে আমাদের সেল। অর্থাৎ স্ট্রাকচার, অর্থাৎ যে আমাদের গঠন, আমাদের যে শরীরের গঠন তৈরি করছে, সেটার জন্য সেল দরকার। এবং এই গঠন তৈরি করার পরে বিভিন্ন যে কাজ করতে হচ্ছে, সেই কাজগুলো করতেছে সেল। যেরকম যেমন ধরি যে আমার স্টোমাকের কাজ কি? স্টোমাকের কাজ হচ্ছে, অর্থাৎ আমাদের যে পাকস্থলী, পাকস্থলীর কাজ হচ্ছে খাবার, মেইনলি কাজ হচ্ছে খাবারটাকে ধরে রাখা এবং খাবারটা হজম করা। তো এই যে খাবারটা হজম করতেছে, খাবার হজম করার জন্য আমাদের কিছু হজম করার কিছু এনজাইম দরকার আছে। তো এই এনজাইম গুলা সিক্রেট করতেছে কে? এই সেলই কিন্তু। অর্থাৎ বিভিন্ন ধরনের সেল একসাথে মিলে সেখানে হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড তৈরি করে, সেই গ্ল্যান্ড গুলো যেই সিক্রেশন করে, সেগুলো হচ্ছে আমাদের হজমে কাজ করে, অর্থাৎ ডাইজেশনে কাজ করে। তো এই যে বিভিন্ন নির্দিষ্ট ফাংশনের জন্য আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট সেল আছে। সেই সবকিছু মিলেই হচ্ছে আমাদের সেল, অর্থাৎ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং বিং।
বেঁচে থাকার জন্য একটা জীবিত সত্তার গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে সেল। আচ্ছা, সেলের মেইনলি দুইটা কম্পোনেন্ট, আবার আহ, যেটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এবং এটার আগেও একটা বলা যায় যে প্রোটোপ্লাজম আর হচ্ছে প্রোটো সেল মেমব্রেন এন্ড প্রোটোপ্লাজম। আমরা ইন্টারে কোনটা পড়ছি? তোমরা যারা আসো আমার সাথে কানেক্টেড, ইন্টারে তোমরা কোনটা পড়ছো? ভাইয়া সেল সেল মেমব্রেন, মেমব্রেন এন্ড প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম, পড়েছি ভাই। নিউক্লিয়াস, আচ্ছা, তিনটে সেল অংশ মেমব্রেন, পড়ছিলাম। প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস। আচ্ছা, এভাবে বলা যায় যে অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম জিনিসটা হচ্ছে যে সেল মেমব্রেনের ভিতরে যা আছে সবটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এখন প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। অনেক এখন বিজ্ঞানীরা এভাবে বলে না, এটাকে সরাসরি সেল সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসই বলে। যেটা সেল মেমব্রেনটা অ্যাকচুয়ালি সেলের পার্ট এবং আবার সেলের পার্ট না। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিস আছে। যাই হোক, তোমরা এভাবেই বলতে পারো যে প্রোটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম এন্ড সেল মেমব্রেন, সেল মেমব্রেন এন্ড প্রোটোপ্লাজম, তারপরে প্রোটোপ্লাজমের ভাগ হচ্ছে সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রতিটা সেল কাজ করার একটা নির্দিষ্ট ফাংশন করে, যেরকম তখন যেটা বললাম, প্রতিটা সেল, প্রতিটা আলাদা আলাদা সেল ফাংশন করতেছে আলাদা আলাদা ভাবে। একই জায়গায় একই রকম সেল একই রকম কাজ করে। যখন একই জায়গায় একই রকম সেল একই রকম কাজ করে, সেই সবগুলা সেলকে একত্রে নিয়ে বলা হয় টিস্যু। এই জিনিসটা কি বোঝা গেছে? When clumped together using supporting structure, cells make up various types of tissue. আমাদের টিস্যু অর্থাৎ যে আমাদের কলা, এই টিস্যু ফর্ম যেটা করতেছে, টিস্যু হচ্ছে আমাদের একই রকমের সেল নিয়ে তৈরি। একই রকমের সেল যখন একই রকম কাজ করতেছে, তখন এই জিনিসটাকে বলা হয় টিস্যু। টিস্যুর বাংলা কি? কলা। কলা কলা কলা। তারপর Okay. বিভিন্ন রকমের টিস্যু এবং বিভিন্ন রকমের স্ট্রাকচার একসাথে নিয়ে আমাদের হচ্ছে অর্গান, এবং অর্গানের মধ্যে আলাদা আলাদা ভাবে ব্লাড সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে, এবং এই বিভিন্ন ধরনের টিস্যু আছে, বিভিন্ন ধরনের, এই যে কানেকটিভ টিস্যু আছে, নার্ভাস টিস্যু আছে। এই জিনিসগুলো আমরা ডিটেইলড আরো সামনে পড়বো, অ্যানাটমিতে পড়বো, ফিজিওলজিতেও পড়বো। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার তৈরি করতেছে, প্রথম সব কিছু স্ট্রাকচারের মূল হচ্ছে আমাদের কোষ। অর্থাৎ কোষের পরে কলা, কলার পরে হচ্ছে অঙ্গ, অঙ্গর পরে হচ্ছে তন্ত্র। এটা কি মনে আছে সিরিয়ালটা? ভাইয়া জি ভাইয়া আচ্ছা, কলা বললা হচ্ছে টিস্যু, তারপরে অঙ্গ কোনটা? যেমন কতগুলো ভাইয়া টিস্যু হাত, মিলে যখন পা। একটা অর্গান গঠন করে। অর্গান। অর্গান হচ্ছে তোমার অঙ্গ। আর তন্ত্র? তন্ত্র অনেকগুলো ইংরেজি? অর্গান মিলে যে অনেকগুলো টিস্যু তন্ত্র নিয়ে ইংরেজি কি? হ্যাঁ, সিস্টেম। সিস্টেম। অর্থাৎ একটা অর্গান, অর্থাৎ অথবা কয়েকটা অর্গান যখন একটা নির্দিষ্ট ফাংশন করতেছে, অথবা আমার বডিকে নির্দিষ্ট ভাবে চালাচ্ছে, তখন সেটাকে বলা হয় সিস্টেম। যেরকম মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এখানে মাসল আছে, স্কেলেটাল আছে, অর্থাৎ আমাদের মাসলের বাংলা কি? পেশি। পেশি। দেখছো, অনেকদিন হচ্ছে মানে বাংলা টার্ম গুলোর সাথে না থাকতে থাকতে হচ্ছে বাংলা টার্ম ভুলে যাবা, এটা হয়। মানে তুমি দেখবা পরবর্তীতে সবসময় ইংরেজি টার্ম গুলো ব্যবহার করতেছে, এটা হয়ে যায়। আচ্ছা, পেশি আর যেই বোনস আছে, অর্থাৎ মাসল এন্ড যে আমাদের স্কেলেটলস আছে, এইগুলো যখন মিলে একটা কাজ করতেছে, কি কাজ করতেছে? মাসল আর বোনস মিলে, কাঠামোটা গঠন করা। হ্যাঁ, দেহের কাঠামো গঠন করে। কঙ্কাল তন্ত্রের উপর মাসেল মিলে হচ্ছে হিউম্যান বডি গঠন করে ভাইয়া। হিউম্যান বডি তো সব মিলেই গঠন করতেছে। আমার মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের স্পেসিফিক কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা। ভারসাম্য রক্ষা করার জন্য নার্ভাস সিস্টেম আছে। একটা ফাংশন যদি বলতে বলি, একদম মেইন ফাংশনটা মিস করে যাচ্ছ। গুরুত্বপূর্ণ সফট অঙ্গগুলোও তো রক্ষা করে। চলাচল। আমরা যে এই যে নড়তেছি, আমরা যে এই যে কথা বলতেছি, এই যে আমরা ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতেছি, আমরা ভাত খাচ্ছি, সবকিছু একবার চিন্তা করো, সব কিছুর লোকোমোশন, মধ্যে yes. মাসল আছে এবং স্কেলেটাল আছে। অর্থাৎ মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের কাজ হচ্ছে চলাচল বা মুভমেন্ট। তারপরে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, অর্থাৎ হার্ট, হৃদযন্ত্র, আর সাথে কিছু ভেসেলস, যেরকম হচ্ছে আর্টারি আর ভেইন, এগুলো আছে। তো এই জিনিসগুলো আমাদের কি করতেছে? এগুলো আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন করতেছে, আমাদের রক্ত প্রবাহিত করতেছে। এটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম।
তো এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি আছে? আমাদের হার্ট আছে, আমাদের হৃদযন্ত্র আছে, তারপরে আমাদের কিছু আর্টারি আছে, ধমনী, আর কিছু ভেইন আছে যেগুলো হচ্ছে শিরা। তো এই সব জিনিস মিলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, অর্থাৎ আমার অর্গান, এই সব কিছু তৈরি হইতে আমার কিছু টিস্যু দরকার হয়েছে, মানে এই অর্গান গুলো তৈরি হইতে, এই আলাদা আলাদা অর্গান যেগুলো নাম বললাম, ধর মাসল তৈরি হইতে আমাদের বিভিন্ন মাসল টিস্যু দরকার হয়েছে, বোনস তৈরি হইতে আমাদের কানেকটিভ টিস্যু দরকার হয়েছে, বোন এক ধরনের কানেকটিভ টিস্যু। তারপরে এই যে ব্লাডের কথা বললাম, রক্ত এক ধরনের কানেকটিভ টিস্যু। তারপরে হার্টের কথা বললাম, হার্ট হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মাসল অর্গান, যে হচ্ছে আমাদের হার্টের মাসল একটা আলাদা, যেটা তোমরা খুব শুনতে ইন্টারে পড়ছো, যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর হচ্ছে হৃদপেশি, তাই না? জি। তাহলে সেল, এই যে দেখো, সবকিছু গঠন করার জন্য আমাদের দরকার হচ্ছে সেলের পরে হচ্ছে টিস্যু পরে অর্গান, অর্গানের পরে সিস্টেম। এই জিনিসটা বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে সেলের সংজ্ঞা কি? ইংলিশটা বলো। Cell is the structural and functional unit of the body. অফ এ লিভিং বিং। বডি বলা যায়, অর্থটা পূর্ণ হয় না আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে অর্গানালিস। আমাদের অর্গানালিস কি? আমাদের সেল, এই যে সেল বললাম, সেলের মধ্যে কি কি আছে? সাইটোপ্লাজম আছে আর নিউক্লিয়াস আছে। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানালিস আছে। এই যে দেখো, এখানে তোমরা যদি পিঞ্চ আউট করো তাহলে স্ক্রিনের মধ্যে দেখতে পারবা। এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে তোমার, এগুলাকে বলা হয় তোমার সাইটোস্কেলেটন। এখানে আছে মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, মাইক্রোফিলামেন্টস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার লাইসোসোম, এটা হচ্ছে তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইগুলা হচ্ছে এই যে গলজি বডিজ, তারপরে কিছু ভ্যাকিউলস, পারক্সিসোম, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আছে রাইবোজোম, রাইবোজোম লেগে থাকে হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, যাই হোক। আর মোটামুটি এই তো, এই জিনিসগুলোকে বলা হয় অর্গানালিস কি? যেরকম বললাম যে আমাদের বডির এই যে সেল মিলে টিস্যু মিলে যে অর্গান ফর্ম করে, তো অর্গান একটা নির্দিষ্ট কাজ করে। আমার সেলের অর্গান হচ্ছে অর্গানালিস। An organelle is a subcellular structure that has one or more specific job to perform in the cell, much like an organ does in a body. একটা অর্গান আমার বডিতে কি করে? একটা নির্দিষ্ট ফাংশন করতেছে না? হার্টের কাজ কি? আমাদের বডিতে রক্ত সঞ্চালন Blood করা, pump ব্লাড করা। সার্কুলেশন। না, ব্লাড সার্কুলেশন না, ব্লাড একদম পাম্প স্পেসিফিক করা। পাম্প করা হচ্ছে আমার হার্টের কাজ। ব্লাড পাম্প। হ্যাঁ, ব্লাড পাম্প করা হচ্ছে আমার হার্টের কাজ। সেরকম আমার এই বিভিন্ন অর্গানালিস আমার একদম স্পেসিফিক বিভিন্ন কাজ করে। তো দুই ধরনের আমাদের অর্গানালি গুলাকে দুই ধরনে ভাগ করা যায়। একটা হচ্ছে মেমব্রেনাস, অর্থাৎ মেমব্রেন বাউন্ড অর্গানালিস, আর হচ্ছে নন মেমব্রেন বাউন্ড অর্গানালিস। এই মেমব্রেনাস অর্গানালির মধ্যে কি থাকে? কিছু মেমব্রেন থাকে। এই যে যেরকম এটা ধরো মাইটোকন্ড্রিয়া, এটা দেখো বাইরে একটা মেমব্রেন আছে। তো যেগুলো হচ্ছে মেমব্রেন আছে সেগুলোকে বলা হয় মেমব্রেনাস অর্গানালি, আর যেগুলো মেমব্রেন নাই সেগুলোকে বলা হয় নন মেমব্রেনাস অর্গানালি। মেমব্রেনাস অর্গানালি কি আছে? এটার কি পারো তোমরা? এই একটা নেমোনিক আছে, এটা পারো? ছন্দ আছে, দুইটার ক্ষেত্রে দুইটা ছন্দ আছে। ভাইয়া মেমব্রেন বিহীনটা পারি, মানে ওইটা বলো। মনে রাখি তাহলে। সেরা মামাই প্রথম, মানে সেরা, সেন্ট্রিওল, রাইবোজোম, আচ্ছা মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, আর প্রোটিওজোম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আর মেমব্রেনাস নামগুলো মুখস্থ রাখো। ভাইয়া ওইগুলা বাদে হচ্ছে বাকিগুলা মেমব্রেনাস, এভাবে মনে রাখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা শিখছি, তোমরা এটা চাইলে লিখে রাখতে পারো। মেমব্রেনাস হচ্ছে, যদিও এটা একটু আমার কাছে এই জিনিসটা অফেন্সিভ লাগে, কিন্তু মনে রাখার জন্য আমি এটা এইভাবে মনে রাখছিলাম। কেউ কখনো এই জিনিসটা অ্যান্সার হিসেবে দিবা না, কখনো এই জিনিসটা অ্যান্সার হিসেবে দিবা না, এটা শুধু মনে রাখার জন্য তোমরা ব্যবহার করবা। আমি এই জন্য এই জিনিসটা একবার ভাবছিলাম লিখবো, কিন্তু এই জিনিসটা লিখি নাই, কারণ এটা জিনিসটা অফেন্সিভ। কি? মায়েরা পাগল, মাদেরকে পাগল বলা জিনিসটা অবশ্যই অফেন্সিভ, তাই না? তো
মনে রাখার জন্য এটা মনে রাখবা, কিন্তু এটা কখনো মুখে বলবা না। এটা মনে রাখার জন্যই আমি তোমাদেরকে বলতেছি শুধু কি মা এরা পাগল। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজম, গলজি অ্যাপারেটাস, আর হচ্ছে লাইসোসোম। এটার দুইটা উচ্চারণ হয়, গলগিও হয়, গলজিও হয়, দুইটাই অ্যাকসেপ্টেবল, কিন্তু তোমার স্যার ম্যাডাম যেটা উচ্চারণ করে সেটাই বলবা। তাহলে কি হলো? তো এটার বিকল্প একটু বলা যায় কিনা, মিম পাগল এভাবে বলা যায় কিনা? হ্যাঁ, আপনি যেহেতু বলছেন এটা অফেন্সিভ, তো এটা একটু বিকল্প হইলে ভালো হয় না? যেমন মিম পাগল, মেমব্রেনাস এন্ড মাইটোকন্ড্রিয়া এন্ড ইটস এন্ডোপ্লাজমিক আচ্ছা রেটিকুলাম। আমি এইভাবে মনে রাখছি আর কি। হ্যাঁ, তোমরা নিজেরা অবশ্যই মনে রাখতে পারো নিজেদের মতো করে। তারপর হচ্ছে নন মেমব্রেনাস। নন মেমব্রেনাস মনে রাখছি এটা দিয়ে, রাবেয়া চৌধুরী মহিলা মিনিস্টার। রাবেয়া চৌধুরী কি? রাইবোজোম, সেন্ট্রিওলস, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস। সেন্ট্রিওলস এর সাথে আসে হচ্ছে তোমার সিলিয়া ফ্লাজেলা, আদার কম্পোনেন্টস। সিলিয়া ফ্লাজেলা এগুলা পড়বা হচ্ছে তোমরা হিস্টোলজিতে এগুলা ডিটেলস পড়বা। এগুলাকে সেল অর্গানালিস কেউ কেউ বলে, আবার কেউ কেউ বলে এগুলো হচ্ছে তোমার সেলুলার অ্যাডাপ্টেশন। ঠিক আছে, তো অর্গানালিজের মধ্যে তোমরা তখন চাইলে এটাকে না লিখতে পারো। তাহলে কি রাইবোজোম, নিউক্লিয়েডও আছে, নিউক্লিয়েডের ইম্পর্টেন্স পাই নাই আমি। আচ্ছা, রাইবোজোম, সেন্ট্রিওলস, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস, আর সাথে আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এই তিনটাকে এক হচ্ছে কি বলে জানো? আমি একবার বলছি টার্মটা, সাইটোস্কেলিটন। সাইটোস্কেলেটন। ইয়েস। কেন এটাকে সাইটোস্কেলেটন বলতেছে? কোষীয় কঙ্কাল ভাইয়া, ওই তিনটা মিলে হচ্ছে কোষের যে মানে কাঠামোটা সেটা তৈরি কাঠামো করে। গঠন করে। হ্যাঁ, কোষের কাঠামোটা ধরে রাখে। তোমরা যদি এই যে স্ট্রাকচারটা দেখো, এই যে এগুলা হচ্ছে তোমার এই যে ফিলামেন্টস। ঠিক আছে, এই যে দেখো, এটা এটা একটা সেল মেমব্রেন, সেল মেমব্রেনের নিচের দিকে থাকে এই ফিলামেন্টস, এটা একদম পুরাটা জুড়ে থাকে, এর জন্য সেলের স্ট্রাকচারটা বজায় থাকে। ঠিক আছে, আচ্ছা আমি আসতেছি সামনে। তো এই যে তারপরে আছে এই যে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি? সেন্ট্রিওলের কাজ কি বলতো? স্পিন্ডল তন্ত্র তৈরি করা কোষ বিভাজনের সময়। কোষ বিভাজনের বিভাজনের সাহায্য করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা। সাহায্য না, ঠিক, এটা খুব বড় একটা রোল প্লে করে। আচ্ছা, তারপর তোমরাই তো পারো, আমাকে তো আর দেখানোর কিছু নেই, তাহলে আমি শুধু সেল মেমব্রেন দেখাবো, বাকিগুলো তো তোমরা পারো। আচ্ছা, তারপর বলো রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস। প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন সিনথেসিস করে। প্রোটিন সংশ্লেষণ করে। আচ্ছা, তারপরে রাইবোজোমের সাথে একজন জড়িত, তার নাম কি? বলছি একবার আমি, জানো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়েস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? এই যে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে দুই রকমের হয়, স্মুথ হয়, রাফও হয়। তো রাফটা কি? রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে রাইবোজোম, যেখানে যত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে পার্টটুকুতে লেগে থাকে সেই পার্টটুকুই বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার এগুলো হচ্ছে বললাম সেল অর্গানালিজ। অর্গানালিজের ফাংশন সামনে আবার আসতেছি। আচ্ছা, এবার আসতেছি সেল মেমব্রেন, একদম বেসিক থেকে শুরু করি যে সেল মেমব্রেন। সেল মেমব্রেন ইজ এ সেমি পারমিয়েবল মেমব্রেন অফ সেল দ্যাট সারাউন্ডস and encloses its content of cytoplasm and nucleoplasm অথবা নিউক্লিয়াস। এই যে আমার এটা কিন্তু একটা পার্ট দেখাইছে, এটা পুরাটা ঝড় এদিক দিয়ে গিয়ে আমার পুরাটা সেল জুড়ে আছে। এই সেল মেমব্রেন কি করতেছে? সেল মেমব্রেন আমার ভিতরের যে অর্গানালিজ আছে আর যে বিভিন্ন এই ধর ফ্লুইড আছে, এই ফ্লুইড এবং অর্গানালিজ সবকিছুকে হোল্ড করতেছে। এর জন্য এটা, আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্থাৎ এটা কিছু কিছু জিনিসকে পারমিট করে তার মধ্যে দিয়ে পাস করার জন্য, কিছু কিছু জিনিসকে পারমিট করে না। এই জিনিসগুলো পড়বা যখন তোমরা হচ্ছে ফ্লুইড টুইড আরো ডিটেইল পড়বা, তখন বুঝবা যে সেমি পারমিয়েবল, এটা কিছু জিনিসকে পারমিট করে পাস করার জন্য, নিজের মধ্যে দিয়ে পাস করার জন্য পারমিট করে, আর কিছু জিনিস পারমিট করে না। তো এটার স্ট্রাকচারে থাকে কি, কিছু মেমব্রেন লিপিড থাকে, মেমব্রেন প্রোটিন থাকে, আর মেমব্রেন কার্বোহাইড্রেট থাকে। লিপিডটাকে বলা হয় আমার ফসফোলিপিড। এই যে এতটুকু দেখতেছো না, আমার কার্সরটা খেয়াল করো, এই যে এতটুকু, এটাকে বলা হয় একটা ফসফোলিপিড। এটার একটা ফসফেট পোর্শন থাকে, একটা লিপিড পোর্শন থাকে। তোমরা কি এই ক্লাসটা করছো কলেজে? পড়াইছে ভাইয়া। আচ্ছা, তাহলে বলো
এই যে আমি যে স্ট্রাকচারটুকু দেখাইলাম, এটার এই যে এখানে দেখো, এই জিনিসটা হয়তো আর ক্লিয়ার হবে। তোমরা চাইলে জুম ইন করে অথবা পিঞ্চ আউট করে মোবাইলের মধ্যে দেখতে পারো। এই যে স্ট্রাকচারটা, এটার মধ্যে লিপিড পোর্শন কতটুকু, কালার দিয়ে বলো। এখানে কালার কোড দেওয়া আছে, কালারটা বলো। লিপিড পোর্শন কতটুকু, ফসফেট পোর্শন কতটুকু? লিপিড 55% মনে হয়। না না, এখানে মানে কোন জিনিসটা, এই লালটা কি আর হলুদটা কি? রেডটা রেডটা কি? রেডটা হচ্ছে লিপিড, ফসফোলিপিড। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। লিপিড পোর্শন কোনটা আর ফসফেট পোর্শন কোনটা? আচ্ছা, রেডটা হচ্ছে লিপিড আর ভাই টেলটা হচ্ছে ফসফেট। হ্যাঁ, এটাকে বলা হয় একটা হেড পোর্শন আর জি, জি। টেল পোর্শন থাকে। হেড পোর্শনটা হচ্ছে লিপিড আর টেল পোর্শনটা হচ্ছে ফসফেট। লিপিডটা বাইরের দিকে থাকে, ভিতরের দিকে থাকে হচ্ছে ফসফেট। লিপিডটা বাইরের দিকে থাকার জন্য এটা আমার, আচ্ছা ধরো লিপিড আসছে, লিপিডটা কি, লিপিডের বাংলা কি? ফ্যাট, লিপিডের চর্বি। বাংলা ফ্যাট, ভাইয়া চর্বি। স্নেহ স্নেহ স্নেহ, হ্যাঁ। আচ্ছা চর্বি, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্নেহ। চর্বি অনেক আরো ইয়েটা, ফ্যাট হচ্ছে চর্বি। আচ্ছা স্নেহ, তো স্নেহ জাতীয় পদার্থ যদি এইখানে থাকে, তাহলে কোন জিনিসটাকে কম পারমিট করবে বলতো? আসতে দিবে কোন জিনিসটাকে কম? পানি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। ওয়াটার সলিউবল সাবস্টেন্স গুলাকে আসতে কম দিবে। হ্যাঁ, ওয়াটার সলিউবল সাবস্টেন্স গুলা পাস হইতে পারবে কম, কারণ এই জিনিসটা আমার যে দেখো মেইন পোর্শনটা হচ্ছে কিন্তু এই যে ফসফোলিপিড। এই যে বললাম না যে সেমি পারমেবল, অর্থাৎ এইটা আমার ওয়াটার সলিউবল সাবস্টেন্সটাকে বাধা দিবে। ওয়াটার সলিউবল সাবস্টেন্স আর হচ্ছে লিপিড সলিউবল সাবস্টেন্সটা সহজে এর মধ্যে দিয়ে পাস হইতে পারবে। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে কি কি বললাম? লিপিড বললাম, এরপরে হচ্ছে মেমব্রেন প্রোটিন। দুই ধরনের মেমব্রেন প্রোটিন থাকে, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এটা 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 দেখা দরকার নেই, গ্লোবুলার প্রোটিন এটা মাথায় রাখা দরকার নাই। দুই ধরনের প্রোটিন থাকে, এটা মাথায় রাখবা, একটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। সবসময় মনে রাখবা, পেরিফেরাল প্রোটিন সেলের ভিতরের জায়গায় থাকে, ঠিক আছে? আর ইন্টেগ্রাল প্রোটিন পুরাটা সেল জুড়ে থাকে। ইন্টেগ্রাল প্রোটিন যদি পুরাটা সেল জুড়ে থাকে, মানে A4 থেকে O4, এই মাথা থেকে এই মাথা, তাহলে বলো তো এর মধ্যে যে এখন তাহলে এখানে কি হতে পারে, একটু আইডিয়া করো। পারমিয়াবিলিটি নিয়ে একটা জিনিস, পাম্প হবে। পাম্প চ্যানেলের বলতে সৃষ্টি পারো। হবে ভাইয়া, চ্যানেল। হ্যাঁ channel হিসেবে কাজ চ্যানেল করবে। সৃষ্টি হবে, চ্যানেল হিসেবে কাজ করবে। কোন জিনিসটার চ্যানেল হিসেবে কাজ করবে? ইন্টিগ্রাল এনজাইমের। হুম, ভাই এনজাইমের চ্যানেল হিসাবে। হ্যাঁ ঠিক আছে। এনজাইমটা কি ধরনের সাবস্টেন্স? ওয়াটার সলিউবল। প্রোটিন, ওয়াটার সলিউবল প্রোটিন। জিনিসের, প্রো- শোনো আহ, এই যে দেখো, লিপিড সলিউবল যদি পুরাটা সেল মেমব্রেন জুড়ে পাস করতে পারে, ওয়াটার সলিউবল সাবস্টেন্স কে তো পাস করতে হবে, কোনো না কোনো ভাবে তো ওয়াটার সলিউবল সাবস্টেন্স কে পাস করতে হবে। এই ওয়াটার ওয়াটারই হবে। সলিউবল সাবস্টেন্স গুলো পাস করে হচ্ছে এই ইন্টেগ্রাল প্রোটিন দিয়ে। তো এখানে কলয়েড আছে, ক্রিস্টালয়েড আছে। তোমার ক্রিস্টালয়েড গুলো হচ্ছে ওয়াটার সলিউবল, কলয়েড বলতে যে প্রোটিন বললা, প্রোটিনও হচ্ছে ওয়াটার সলিউবল। তো এই জিনিসগুলো পাস করার জন্য হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিনের হেল্প লাগে। এই যে এনজাইম বলো বা ইলেকট্রোলাইট, সোডিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম পটাশিয়াম, এই সামনে পড়বা সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই যে একজন বললা পাম্প করতে, হ্যাঁ পাম্প করে। অর্থাৎ কিছু ইলেকট্রোলাইটস ভিতরে নিতে পারে, আবার কিছু ইলেকট্রোলাইটস ভিতর থেকে বাইরে বের করে। তো এই এক একটা ইন্টেগ্রাল প্রোটিন এক এক রকম ভাবে কাজ করে। এই যে পাম্পিং করতেছে অথবা এই যে এনজাইমের যে আদান প্রদান করতেছে, এই কাজটা হয় হচ্ছে আমার ইন্টেগ্রাল প্রোটিনের মধ্যে দিয়ে। কারো মাইক অন থাকলে মিউট করে দিও। আচ্ছা, আর হচ্ছে এই প্রোটিনের এই ইয়ের মধ্যে, এই যে আমার প্রোটিনের মধ্যে কিছু কার্বোহাইড্রেট যুক্ত থাকে, কার্বোহাইড্রেট সাইটিন যুক্ত থাকে। এটাকে কি বলে বলতো? গ্লাইকোকেলিক্স। গ্লাইকোক্যালিক। না, প্রোটিনের মধ্যে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন। লিপিডের মধ্যে, এই যে দেখো এটা হচ্ছে লিপিডের মধ্যে যুক্ত গ্লাইকোলিপিড। থাকে, এটাকে বলা হয় গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন একত্রে যখন পুরোটা সেল সারফেস জুড়ে থাকে, পুরোটাকে গ্লাইকোক্যালিক। মিলায় বলা হয় গ্লাইকোক্যালিক। গ্লাইকোকেলিক্স। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিনের গ্লাইকোলিপিডের কাজ কি বলতো? সহজ করে বলি, গ্লাইকোলিপিডের কাজ হচ্ছে এই যে আমাদের আমি যে এই যে ধরো আমি তোমাদের কাছে প্রেজেন্টেড হয়েছি কিসের মাধ্যমে? জুমের মাধ্যমে না? তাহলে ধরো আমি একটা সেল, আমি সেল, তোমরা হচ্ছে আরেকটা সেল। অর্থাৎ তোমাদের কাছে আমি প্রেজেন্টেড হয়েছি, মাঝখানে একটা আমাদের এই যে আমরা এখন ক্লাসটা করতেছি কিসের মধ্যে? জুমের মধ্যে।
তাহলে এই যে জুমটা হচ্ছে আমাদের একটা সেতু বন্ধন। এই গ্লাইকোলিপিড করতেছি কি, একটা সেল আরেকটা সেলের কাছে প্রেজেন্ট করে। এই যে আমি তোমাদেরকে আমার এই স্লাইডটা প্রেজেন্ট করতেছি জুমের মাধ্যমে, এরকম ভাবে গ্লাইকোলিপিড করে কি, নিজে আরেকটা সেলের কাছে প্রেজেন্ট করে। অর্থাৎ কোন একটা জিনিস, কোন একটা স্ট্রাকচার বা কোন একটা সেল আরেকটা সেলকে চিনে, পরিচিত হয় হচ্ছে গ্লাইকোলিপিড স্ট্রাকচার দেখে। গ্লাইকোলিপিড স্ট্রাকচার দেখে চিনে যে এটা হচ্ছে উমুক সেল, এভাবেই বুঝে যে ওই জায়গায় আমার এখানে যেতে হবে, বা আমাকে হচ্ছে ওই সেলটা হচ্ছে আমার টার্গেট সেল। এগুলা বুঝে হচ্ছে এই গ্লাইকোলিপিড দেখে। আর তো এই গ্লাইকোক্যালিক্স টোটালটা হিসেবে কি করে, আমি এটা তোমাদেরকে জাস্ট গ্লাইকোপ্রোটিনের গ্লাইকোলিপিডের বেসিকটা বললাম, আরো তো কাজ আছে। এটা হচ্ছে তোমার বিভিন্ন কিছু তোমার সেল টু সেল ইন্টারাকশনস এ কাজ করে, তারপরে হচ্ছে আরো বহুত কাজ আছে যাই হোক। আর গ্লাইকোক্যালিক্স টোটালটা হিসেবে কি করে, এটা এটা হচ্ছে বেসিক্যালি নেগেটিভলি চার্জ, ঠিক আছে। গ্লাইকোক্যালিক্স হচ্ছে নেগেটিভলি চার্জ, অর্থাৎ যখন একটা নেগেটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জকে কি করবে বলতো, দুইটা পাশাপাশি দুইটা নেগেটিভ রিপালশন চার্জ, করবে। হ্যাঁ বিকর্ষণ করবে, বিকর্ষণ। রিপালশন করবে। যখন একটা নেগেটিভ, এই যে দেখো এটা একটা সেল, এর পাশে আরেকটা সেল আছে না, এই যে একটা সেল আরেকটা সেলের সাথে মিশে যাচ্ছে না, এই মিশে যাওয়াকে বাধা, মিশে যাওয়ার ব্যাপারটাকে বাধা দেয় হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স একটা সেল আরেকটা সেলের সাথে তো ইন্টারাকশন করতেছে, কিন্তু একটা আরেকটাকে মিশে যেতে দিচ্ছে না। কারণ কি, কারণ এরা হচ্ছে নেগেটিভলি চার্জ। এটার আরেকটা সুবিধা আছে, ধরো কোনো আনওয়ান্টেড সাবস্টেন্স, কোনো একটা ফরেন পার্টিকেলস আসলো, ওইটাও নেগেটিভলি চার্জ হইলে আমার সেলকে সে পেনিট্রেট করতে পারবে না, আমার সেলকে পেনিট্রেট করতে তার কষ্ট হবে। কারণ কি, কারণ আমার সেলও নেগেটিভলি চার্জ, সেও নেগেটিভলি চার্জ, সে আমার সেলের কাছে আসতে পারবে না। বুঝা গেছে? সেল মেমব্রেন নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম। তারপরে থাকে মেমব্রেন কার্বোহাইড্রেটস, এই তো বললাম। আচ্ছা, ফাংশন কি টোটাল সেল মেমব্রেনের, তাহলে ফাংশন কি হইলো? সেল মেমব্রেনের ফাংশন হইলো এই যে বললাম, সাইজ এন্ড শেপ মেনটেন করতেছে, সেলের সাইজটা মেনটেন করতেছে, শেপটা মেনটেন করতেছে। ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস, এই যে এইখান থেকে বললাম যে ইন্টিগ্রাল প্রোটিন দিয়ে কিছু সাবস্টেন্স পাস করে, আবার বললাম যে লিপিড বাইলেয়ার দিয়ে কিছু সাবস্টেন্স পাস করে। তো এই যে বিভিন্ন সাবস্টেন্স পাস করতেছে অথবা ইন্টারাকশনস করতেছে বাইরের সাথে ভিতরের সেলের সাথে, বাইরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশের যে ইন্টারাকশন করতেছে, অথবা একটা সেলের সাথে আরেকটা সেলের যে ইন্টারাকশন করতেছে, এই যে ট্রান্সপোর্টের কাজটা করতেছে, এটা করতেছে সেল মেমব্রেন। তারপরে হচ্ছে প্রোটেকশন অফ সেল, এই যে বললাম প্রোটেক্ট করতেছে, একটা সেল একটা সেলকে প্রোটেক্ট মানে সেল তার নিজেকে পুরাটা প্রোটেক্ট করতেছে ফরেন সাবস্টেন্স থেকে, অথবা একজন আরেকজনের সাথে মিশে যাওয়া থেকে প্রোটেক্ট করতেছে। এটা হচ্ছে এই তিনটা মিলে বেসিক কাজ হচ্ছে আমার সেল মেমব্রেনের। এখন সেল মেমব্রেনের আরেকটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, আরেকটা নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার যেটা বললাম, আর হচ্ছে যে লিপিড বাইলেয়ার, এই তিনটা নাম আছে, ঠিক আছে। এখন যদি চিন্তা করো, এই যে আবার এই সেলের বাইরের দিকে তাহলে কি আছে, এই যে মাথা বের হয়ে আছে এখানে, এটা কি পোর্শন? এটা কিন্তু এই সারফেসের থেকে একটু উপরে, তাই না? জি ভাইয়া। তাহলে এটা কি পোর্শন? প্রোটিন না? এটা একটা প্রোটিন দেখা যাচ্ছে না উপরে? জি ভাইয়া। আর এখানে ছড়ায় আছে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে, ঠিক আছে। জি ভাইয়া। তারপরে হচ্ছে একটা লিপিড, যে ফসফোলিপিড বাই লেয়ার আছে, দুইটা লেয়ার আছে। জি ভাইয়া। তার নিচে আবার প্রোটিন পোর্শন আছে। তাহলে দেখো বাইরে প্রোটিন আর গ্লাইকোক্যালিক্স, বা শুধু প্রোটিন ধরো, বাইরে প্রোটিন, মাঝখানে হচ্ছে লিপিড, ভিতরে আবার প্রোটিন। তাহলে কি এটা একটা স্যান্ডউইচের মতো বলা যায় না? জি ভাইয়া। হ্যাঁ, তো সেল মেমব্রেনটাকে অনেকে এটাকে বলে স্যান্ডউইচ স্ট্রাকচার, স্যান্ডউইচ মডেল। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে তোমার এক্সট্রা সেলুলার পার্ট, এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই যে এই জায়গাতে যখন সেল মেমব্রেন আঁকবা, অবশ্যই একটা দাগ দিবা, এখানে সেল মেমব্রেনের এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে এখানে লিখবা ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর এটা হচ্ছে আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। যখনই সেল মেমব্রেন আঁকবা এভাবে লিখবা, অবশ্যই অবশ্যই এটা লিখবা, যদি না লিখো ফেল, না হলে বোঝা যায় না। তুমি ধরো এটাকে উল্টা করে আঁকছো, তুমি পেরিফেরাল প্রোটিন বাইরে দিছো, সমস্যা নাই তো, পেরিফেরাল প্রোটিন তুমি বাইরের দিকে আঁকতে পারো। তুমি যদি এই স্ট্রাকচারটা, পুরো স্ট্রাকচারটাকে তুমি যদি উল্টায় দাও,
সমস্যা নাই তো, কারণ তুমি তো দেখতেছো না সেলটা কোন অবস্থায় আছে। কিন্তু সেই ক্ষেত্রে ইসিএফ আইসিএফ হবে ভিতরে, এখানে হবে তখন আইসিএফ, আর এখানে হবে তখন ইসিএফ। তো যেভাবেই আঁকবা ইন্টিগ্রাল এই পেরিফেরাল প্রোটিনটা রাখবা হচ্ছে তোমার ইসিএফ এর দিকে, আর বাকি স্ট্রাকচারটা আঁকবা, বুঝা গেছে? আর গ্লাইকোক্যালিক্স রাখবা বাইরের দিকে, অর্থাৎ ইসিএফ এর দিকে রাখবা গ্লাইকোক্যালিক্স, আর আইসিএফ এর দিকে রাখবা হচ্ছে তোমার পেরিফেরাল প্রোটিন। এখানে কোনো গ্লাইকোক্যালিক্স নাই, বুঝা গেছে? আর এই যে এখানে দেখতেছো না, এই যে এই হলুদ এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কোলেস্টেরল, কিছু কিছু কোলেস্টেরল থাকে, এই যে হ্যাঁ লেখা আছে কোলেস্টেরল, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার এবার শোনো। আচ্ছা, এই জিনিসটা বলতে ভুলে গেছি। এই যে তোমার ফসফোলিপিড আছে না, ফসফোলিপিডের মধ্যে কি বললাম, এটা হচ্ছে তোমার ফসফেট পোর্শন, আর এটা হচ্ছে তোমার আচ্ছা আমরা কি উল্টা বললাম? এটা খুব সম্ভবত ফসফেট, এটা খুব সম্ভবত ফসফেট পোর্শন, হেডটা। হেডটা হচ্ছে ফসফেট পোর্শন, আর ইয়েটা হচ্ছে লিপিড পোর্শন। এটা তোমরা একটু তাও দেখে নিও। টেলটাকে বলা হয় হচ্ছে জি হাইড্রোফোবিক। ভাইয়া, টেলটাকে লিপিড। টেলটা লিপিড, টেল লিপিড, এখন হ্যাঁ এখন জি খেয়াল জি। হয়েছে। টেলটা হচ্ছে লিপিড, আর টেল হ্যাঁ দুইটা লিপিড থাকে, এটা মনে আছে, এখন মাত্র খেয়াল হইলো। আচ্ছা, টেল হচ্ছে তোমার অর্থাৎ ভিতরের দিকে, এখানে হচ্ছে তোমার হাইড্রোফোবিক, আর বাইরের দিকে হচ্ছে তোমার হাইড্রোফিলিক। বাইরের দিকে হওয়ার কারণেই তো তোমার হচ্ছে বাইরের সেলের সাথে থাকতে পারে, বাইরের থেকে এখানে আর আসতে পারে না, কিন্তু বাইরের সেলের সাথে বাইরের যে বাইরের এনভায়রনমেন্ট তো হচ্ছে তোমার অ্যাকুয়াস এনভায়রনমেন্ট, ওখানে মিশে থাকবে কিভাবে? বাইরের দিকে হচ্ছে তোমার হাইড্রোফিলিক, অর্থাৎ পানির প্রতি তার অ্যাফিনিটি আছে। ফিলিক মানে হচ্ছে ফিল মানে হচ্ছে ভালোবাসা, পানিকে যে ভালোবাসে সে হচ্ছে হাইড্রোফিলিক। আর হাইড্রোফোবিক, ফোবিয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, যেটা পানিকে ভয় পায়। মনে রাখবা কিভাবে, এই যে আমি ভুলটা কিভাবে নিজেরটা কারেকশন করলাম। ভিতরে হচ্ছে তোমার লিপিড পোর্শন, চর্বি কি পানির সাথে কখনো মিশে? তেল চর্বি তো পানির সাথে না কখনো ভাইয়া। মিশে না। না তো না, এটা অ্যাকচুয়ালি ভুল, পানির সাথে মিশে, সেটার জন্য হচ্ছে অন্য একটা পদ্ধতি আছে। আচ্ছা যাই হোক, ওটা মনে রাখা দরকার নাই। আচ্ছা, হাইড্রোফোবিক অর্থাৎ পানির সাথে মিশে না, তাহলে এটা হচ্ছে লিপিড পোর্শন। লিপিড পোর্শন হচ্ছে ভিতরের দিকে থাকবে, পায়ের দিকে থাকবে হচ্ছে হাইড্রোফিলিক অর্থাৎ ফসফেট পোর্শন, ফসফেট হেড এন্ড লিপিড টেল। আচ্ছা, লিপিড সেল মেমব্রেন বললাম, ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, কোলেস্টেরল থাকবে, প্রোটিন লেয়ার। আচ্ছা, এই জিনিসগুলো বলে ফেলছি। তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে ছবিটা যদি দেখো, এখানে হচ্ছে যেটা হচ্ছে স্মুথ, এটা হচ্ছে রাফ। তাহলে স্মুথের কাজ কি? স্মুথের কাজ হচ্ছে নন প্রোটিন সাবস্টেন্স, যেরকম হচ্ছে স্টেরয়েড, কোলেস্টেরল, এগুলো ফর্মেশন করতে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিনথেসিস করতেছে প্রোটিন, কিসের মাধ্যমে? রাইবোজোমের মাধ্যমে। আচ্ছা, তারপরে হচ্ছে গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস করতেছে কি? গলগি অ্যাপারেটাস, এই যে আমি থেকে যে জিনিসগুলো পাচ্ছি না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিচে হচ্ছে, এদিকে দেখো গলগি অ্যাপারেটাস। এই যে আমি এখান থেকে বিভিন্ন সাবস্টেন্স পাচ্ছি না, এগুলো এসে আমার গলগি অ্যাপারেটাসে ঢুকতেছে। গলগি অ্যাপারেটাস করতেছে কি? প্যাকেজিং, রিমডেলিং এন্ড লেবেলিং। এই যে প্রসেসিং, প্যাকেজিং, আচ্ছা হ্যাঁ আরেকটা, প্রসেসিং, প্যাকেজিং এন্ড লেবেলিং বা রিমডেলিং, ওই স্ট্রাকচারটাকে ফাইনাল স্ট্রাকচার দিচ্ছে হচ্ছে গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস তারপরে এটাকে ছেড়ে দিচ্ছে কিভাবে? ছেড়ে দিচ্ছে বিভিন্ন ভ্যাকিউল হিসেবে, গলগি ভেসিকল বা গলগি ভেসিকল হিসেবে। এই ভেসিকল গুলো পরে হচ্ছে তার ডিজায়ার্ড ফাংশন করে, ডিজায়ার্ড যেখানে যাওয়া উচিত সেখানে যায়, বের হয়ে যায়, যাই হয়। অনেক সময় এটা হচ্ছে তোমার সিক্রেটরি ভেসিকল হিসেবে কাজ করে। প্রসেসিং, প্যাকেজিং, লেবেলিং না বলে তোমরা রিমডেলিং বলতে পারো, ঠিক আছে? লেবেলিং বা রিমডেলিং অফ স্ট্রাকচার, যে কোনো যাই আমরা বানাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, সেগুলোকে হচ্ছে প্যাকেজিং, রিমডেলিং করতেছে, প্রসেসিং, প্যাকেজিং এন্ড রিমডেলিং। তারপরে লাইসোজোম করতেছি কি? লাইসোজোমের অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন। লাইসোজোম করতেছি কি? হাইড্রোলাইটিক এনজাইম। আমার সেলের ভিতরে এনজাইম থাকার দরকার কি? এনজাইমের কাজ কি? বিক্রিয়ার গতি আরো বৃদ্ধি করা, মানে ত্বরান্বিত করা বিক্রিয়াকে। ঠিক আছে, সেটা তো হচ্ছে বলে না, কি বলে, ক্যাটালিস্ট। সেটা তো ক্যাটালিস্ট। এনজাইমের কাজ কি? এনজাইমটা হচ্ছে একটা বায়োমলিকিউলস ভাইয়া, ওইটা হচ্ছে এনজাইমসটা বিভিন্ন ধরনের ওই যে বিপাক ঘটাতে সাহায্য করে। বিপাক, হ্যাঁ। তো সেলের ভিতরে বিপাক কি ঘটাবে?
বিপাকের ইংরেজি হচ্ছে ডাইজেশন। সেলের ভিতরে কি ডাইজেস্ট করবে? সেলের লাইসোসোম। ভিতরে লাইসোসোম করে কি? লাইসোসোম হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইম গুলোকে কন্টেইন করে। এটা বাইরের সে বের হইতে দেয় না। লাইসোসোম ইন্ট্রাসেলুলার এনজাইম গুলোকে কন্টেইন করে, বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এটা করে কি? এটাও গলগি অ্যাপারেটাস থেকে আসে। ধরো সেলের ভিতরে কোনো ফরেন পার্টিকেল ঢুকে গেছে যেটা সেল চিনতে পারে নাই, সেল চিনে না, যে জিনিসটাকে সেল চিনে না, এটা তার নিজের নিজের কোনো সাবস্টেন্স হইতে পারে, অথবা কোনো ধরো ভাইরাস হইতে পারে, ব্যাকটেরিয়া হইতে পারে। ফরেন কোনো কিছু ঢুকছে যেটাকে সেল নিজে চিনে নাই, চিনতে পারে নাই, কোনোভাবে চিনতে পারে নাই। প্রথমে কেমিক্যাল লাইসোসোম। মেসেঞ্জার, হ্যাঁ, কেমিক্যাল মেসেঞ্জার বলা যাবে ওটাকে। কেমিক্যাল মেসেঞ্জার বলে কিনা আমি জানি না। আচ্ছা, লাইসোসোম করে কি? ওই জিনিসটাকে মারতে চায়, সেলের ভিতরে যা ঢুকতেছে সেটাকে মারতে চায়। তো ওই মারতে চাওয়ার জন্য আমার তো কিছু কি বলবে, ওইটাকে ওই যে তোমার বিপাক করতে হবে, তাই না? ওইটাকে ডাইজেস্ট করতে হবে। ওই ডাইজেশনের কাজটা করতেছে লাইসোসোম। বুঝা গেছে? বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, লাইসোসোমের আরেকটা কাজ আছে। লাইসোসোমের আরেকটা কাজ কি? লাইসোসোম আমার, ধরো একটা সেল মারা গেছে, সেল মারা যাওয়ার পরে এই এনজাইম গুলোকে ছেড়ে দেয়। তখন এই লাইসোসোম নিজে, অর্থাৎ যেই সেলটা মারা গেছে সেই সেলটাকে নিজে নিজে খেয়ে ফেলে। সেই সেলটাকে খেয়ে ফেলে, অর্থাৎ নিজের সেলটাকে নিজে খেয়ে ফেলে। নিজের নিজ, নিজ শব্দটার হচ্ছে মেডিকেল টার্ম হচ্ছে অটো, আর খেয়ে ফেলার মেডিকেল টার্ম হচ্ছে ফ্যাগম। ফ্যাগম খুব সম্ভবত, ফেগি বা ফ্যাগম। তো অটোফেগি, অটোফেগাস বা অটোফেগি হচ্ছে এই তোমার এই লাইসোসোমের জন্য হয়, অর্থাৎ একটা সেল নিজেকে নিজেকে খেয়ে ফেলা হচ্ছে এই এর মাধ্যমে। সেলটা যখন মারা যায় তখন সেলটা তো ওই জায়গা থেকে তো সরাইতে হবে, সেই কাজটা করে হচ্ছে লাইসোসোম। বুঝতে পারছো? বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারছো? এই লাইসোসোম অটোফেগি ব্যাপারটা যে বলছি। জি ভাইয়া, বুঝতে পারছি। না বুঝতে পারলে বলবো, আমি আবার বলবো, সমস্যা নেই। তোমরা একটু রেসপন্স করো যে না ভাই আবার বলেন, বা ভাই আর বললেন না। সামনে আগাবো না এটা বলবো আরেকবার? আচ্ছা ঠিক আরেকবার আছে। রিপিট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এটা বলো। আচ্ছা, লাইসোসোম করে কি? একটা সেল যখন মারা গেছে, সেলের ভিতরে তো লাইসোসোম থাকে। সেলটা মারা যাওয়ার পরে ওই সেলটাকে তো ওই জায়গা থেকে সরাইতে হবে, তাই না? এটা তো ডেড সেল। ডেড সেলটা আমার, ধরো আমার কোনো একটা স্টোমাকের মধ্যে একটা সেল মারা গেছে, ওই সেলটাকে তো আমার সরাইতে হবে, না হলে তো ওখানে হচ্ছে আমার ধরো এইভাবে যদি সেল যদি মরতেই থাকে তাহলে তো ওই জায়গাটার মধ্যে আর নতুন সেল থাকবে না, ভালো সেলটা থাকার জায়গা পাবে না। তো ওইটাকে তো ওখানে রাখা যাবে না। তো এর জন্য সেলের নিজের একটা, এটাকে বলা হয় সেলফ ডিস্ট্রাক্টিং ক্যাপাবিলিটিস আছে। সেল নিজে নিজেকে মেরে ফেলে। যখন দেখে যে সেলটা মারা যাবে তখন লাইসোসোম করে কি? এনজাইম গুলোকে রিলিজ করে দেয়। এনজাইম গুলোকে রিলিজ করে দিলে যেই জিনিসটা আমার ফরেন পার্টিকেলকে খাওয়ার কথা ছিল সেগুলো সেলটাকেই খেয়ে ফেলে, সেলটাকে নষ্ট করে ফেলে। সেলটাকে নষ্ট করে ফেললে সেলটা হচ্ছে ভেঙে যায়, সেলটা ভেঙে গেলে ওই সেলের জায়গাটা খালি হয়ে গেল। সেল তো খুব ছোট একটা জিনিস, তো সেই জায়গাটা খালি হয়ে গেলে কি হইলো? তো ওখানে পাশে থেকে কোন একটা সেল মাইটোসিস হয়ে ওই জায়গাটা ফিল আপ করে ফেলতে পারবে, অর্থাৎ আমার এখানে কোনো মৃত সেল রয়ে গেল না। তো এই যে প্রসেসটা বললাম, এই যে টোটাল প্রসেসটা, এই যে সেলটা প্রায় মৃত প্রায় অথবা মারা যাচ্ছে এমন সময় লাইসোসোমটা এনজাইম ছেড়ে দিল এবং সেলটাকে খেয়ে ফেললো, সেলটাকে ধ্বংস করে ফেললো। এই প্রসেসটাকে বলা হয়, এই যে নিজে নিজেকে খেয়ে ফেললো, এই প্রসেসটাকে বলা হয় অটোফেগি। আর এই কারণে লাইসোসোমের আরেকটা নাম হচ্ছে সেলুলার স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার মানে হচ্ছে ঝাড়ুদার, সেলকে ঝাড়ু দেয়, সেলকে পরিষ্কার করে। এই যে সেল পরিষ্কার করে ফেলতেছে, এই জন্য এই লাইসোসোমকে বলা হয় সেলুলার স্ক্যাভেঞ্জার। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসতেছে পারক্সিজম। পারক্সিজম কাজ করতেছে কি? পারক্সিজম আসছে কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। পারক্সিজমের কাজ কি বলতো? পড়ছো এগুলো? ইন্টারে পড়ছো? পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেনে পরিণত করে কিসের মাধ্যমে? হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে, ক্যাটালাইজ এনজাইমের মাধ্যমে। ক্যাটালেজ এনজাইমের মাধ্যমে। ক্যাটালেজ এটা আসছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ক্যাটালেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে অক্সিডেজকে ভেঙে কি করতেছে? অক্সিজেনে পরিণত করতে। অক্সিজেনে পরিণত করে। আর পানি, আরেকটা পার্ট কি? পানি পানি আর অক্সিজেন। হ্যাঁ, পানি আর অক্সিজেনে পরিণত করে। আচ্ছা, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন। এটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। একটা সেলের পাওয়ার হাউস। পাওয়ার হাউসের কাজ কি?
পাওয়ার হাউস তো নামেই বুঝতেছো, পাওয়ার হাউস। শক্তি উৎপাদন করা। হ্যাঁ, যেই জায়গা থেকে হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেগুলোকে বলা হয় পাওয়ার হাউস। পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ সেল যেই এনার্জি প্রডিউস করতেছে, শক্তি উৎপন্ন করতেছে, সেই জায়গাটাকে বলা, সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই তোমার যত ধরনের শক্তি উৎপাদনের যত ধরনের প্রক্রিয়া আছে, এই তোমার তোমার এটা হয় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়ার ফাংশন যদি জিজ্ঞেস করে, কখনো এটা বলবা না যে পাওয়ার হাউস অফ সেল। এটা ম্যাক্সিমামই এই ভুলটা করে, যে মাইটোকন্ড্রিয়ার ফাংশন বলে পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? মাইটোকন্ড্রিয়ার ফাংশন হচ্ছে প্রোডাকশন অফ এটিপি অ্যাজ আ ফর্ম অফ এনার্জি। আমাদের বডি এনার্জিটা ফর্ম করে হচ্ছে এটিপি, এনার্জির যে ইউনিট, এনার্জির ইউনিটটা হচ্ছে আমাদের এটিপি। আমরা এটিপি খরচ করে আমরা, এই যে আমি কথা বলতেছি, এই যে আমি তোমাদের পড়ানোর জন্য যে চিন্তা করতেছি, তোমরা আমার কথা শুনতেছো, তোমরা এগুলো চিন্তা করতেছো অথবা খাতায় লিখতেছো, এই জিনিসগুলো এই যে কাজগুলো করতে হচ্ছে, এই কাজগুলো করার পিছনে, সবগুলা কাজের পিছনে, ইভেন আমাদের বসে থাকা, কিছু না করে বসে থাকার জন্য এটিপি খরচ হচ্ছে। ঠিক আছে, এগুলো পড়বা ফিজিওলজিতে, না বায়োকেমিস্ট্রি পড়বা, বায়োকেমিস্ট্রিতে পড়বা ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এই যে আমাদের বিভিন্ন, যে আমাদের বেঁচে থাকার জন্য যে আমাদের যে এনার্জি, সবগুলো এনার্জি তৈরি করতেছে, অর্থাৎ একটা সেলটা ফাংশন করার জন্য যে এনার্জি দরকার, সেই এনার্জি প্রডিউস করতেছে কে? মাইটোকন্ড্রিয়া। এর জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য আদার নেম অফ মাইটোকন্ড্রিয়া, তখন বলবা হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। কখনো বলবা না ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। মনে থাকবে ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া কি? তাহলে মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? Production of energy. Production Produce of energy. হ্যাঁ, অথবা এটিপি, যেটা বলো দুইটি ATP অ্যান্সার কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে তো বললাম কিভাবে থাকতেছে, ফ্রিও থাকতে পারে, আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথেও থাকতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে থাকলে তার নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, রাইবোজোমের একটা নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি ফ্যাক্টরির মতো কাজ করে। রাইবোজোমের মধ্যে হচ্ছে তোমার এমআরএনএ, খুব সম্ভবত এমআরএনএ আছে, তারপরে ওইখান থেকে হচ্ছে তোমার ডিজায়ার্ড প্রোটিনটা সিনথেসিস হয়। যেরকম ধরো আমি ইনসুলিন তৈরি করতে চাই, আমার বডি ইনসুলিন তৈরি করবে। ইনসুলিন তৈরি করার জন্য আমার একটা সিগন্যাল পাঠাবে আমার নিউক্লিয়াস থেকে একটা সিগন্যাল পাঠাবে, সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ এসে তোমার রাইবোজোমে যাবে। রাইবোজোমে গিয়ে ওই রাইবোজোম করবে কি, ওই মেসেঞ্জার আরএনএটা রিড করবে, পড়বে যে এই জিনিসটা আমাকে তৈরি করতে হয়। সেখান থেকে একটা একটা করে স্ট্রাকচার বসাবে, সেই বসিয়ে ওই স্ট্রাকচার গুলো, নামগুলো বলতেছি না, এগুলো এখন বলতে আরো কঠিন হয়ে যাবে। এটা তোমরা পড়বা হচ্ছে একদম বায়োকেমিস্ট্রির লাস্ট কার্ডে। জাস্ট মাথায় রাখো যে এই জিনিসগুলো, এই যে একটা একটা করে স্ট্রাকচার বসাচ্ছে, একটা একটা করে কোড বসাচ্ছে, এই এক একটা কোড তৈরি করে এক একটা, তারপরে হচ্ছে একটা ডিএনএ তৈরি, মানে একটা হচ্ছে তোমার প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনটা বের করবে হচ্ছে রাইবোসোম। বুঝতে পারছো? এভাবে হচ্ছে রাইবোসোম কাজ করে। রাইবোসোমের কাজ তুমি যদি দেখো ইউটিউবে, দেখবা খুবই সুন্দর, মানে দেখার মতো। যে লিখবা যে ফাংশন অফ রাইবোসোম, অ্যানিমেটেড ফাংশন অফ রাইবোসোম, দেখবা যে অনেক সুন্দর লাগে অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের বিভিন্ন পার্ট আছে। নিউক্লিয়াস কি করতেছে? এই যে নিউক্লিয়াস হচ্ছে কমান্ড করতেছে, কমান্ডিং সেন্টার হচ্ছে নিউক্লিয়াস। আমি সেলের যে বিভিন্ন কাজ করব, এই কাজ করার জন্য কমান্ড করতেছে নিউক্লিয়াস। কমান্ড করতেছে হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের পার্ট বলো, পড়ছো? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপরে nuclear membrane, nucleoplasm, nucleolus, এক সাইড থেকে chromosome. বলবা, ঠিক আছে? এভাবে বলবা না, যে কোনো এক সাইড থেকে বলবা। Nuclear membrane, nucleoplasm, nucleolus, chromosome or chromatin তন্তু। ক্রোমাটিন কখন বলে আর ক্রোমোজোম কখন বলে? সেল বিভাজনের সময় ক্রোমাটিন তন্তু, মানে যখন ক্রোমোজোমটা যখন বিভক্ত। সেল বিভাজনের সময় ক্রোমাটিন নাকি সেল বিভাজনের সময় ক্রোমোজোম, কোনটা? বিফোর সেল ডিভিশন। ক্রোমাটিন। হাইলি ডেন্স স্ট্রাকচারটা কোনটা? হাইলি ডেন্স স্ট্রাকচার ক্রোমোজোম না ক্রোমাটিন? ক্রোমোজোম। ক্রোমোজোম।
দ্য ডেন্স হাইলি হয় কখন? তোমাদের গ্রুপে একটা ভিডিও দিছিলাম না যে হাইলি ডেন্স দেখা যাচ্ছে? হিস্টোন প্রোটিন এর কারণে ভাইয়া। তোমাদের না, কয়েলিং হয় বুঝছো, কয়েলিং হয়ে যে স্ট্রাকচারটা ফর্মেশন করে সেটা হচ্ছে তোমার ক্রোমোজোম। ক্রোমোজোম হওয়ার পরে সেটা হচ্ছে বিভাজনের দিকে যায়। তারপরে আবার ওই একই জিনিসটা যখন হচ্ছে আরো সুপার কয়েলিং হয় তখন ফর্ম করে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে? আর যখন কয়েলিং ছাড়া অবস্থায় থাকে, ইউজুয়াল অবস্থায়, এটাকে বলা হয় ক্রোমাটিন। আমি যতটুকু জানি, ভুল হতে পারে, কিন্তু আমি এটাই জানি, ঠিক আছে? জি ভাইয়া। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমাটিন, ডিএনএ। ক্রোমাটিন আর ডিএনএ, প্রোটিন। ডিএনএ তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে, হ্যাঁ, নাকি প্রোটিন তৈরি ডিএনএ দিয়ে? না, ডিএনএ তৈরি হয় প্রোটিন দিয়ে। শিওর? জি ভাইয়া। আচ্ছা, তারপরে ডিএনএ হচ্ছে কি? ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরটা এখানে ওমিটেড, নাহলে নাম হয়তো ডিআরএনএ। এটা সৌন্দর্যের জন্য ডিএনএ আর আরএনএ বলা হয়। ডিএনএ কি? ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে একটা ডাইঅক্সি রাইবোস সুগার থাকে আর আরএনএ ক্ষেত্রে রাইবোস সুগার থাকে, ঠিক আছে? সুগারের কন্টেন্টে কিন্তু জিজ্ঞেস করে যে কি ধরনের সুগার থাকে। একটা হচ্ছে ডাইঅক্সি রাইবোস সুগার থাকে আর একটা হচ্ছে রাইবোস সুগার থাকে। এটা পড়বে হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, কোনটা ডাইঅক্সি রাইবোস সুগার আর কোনটা রাইবোস সুগার। এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হেলিক্স স্ট্রাকচার। এই জিনিসগুলো ডিটেইলড পড়াবো না, এগুলা একদম লাস্ট কার্ডের পড়া, এখন মাত্র ফার্স্ট ক্লাস, সো এত পেস মনে করা দরকার নেই। তারপরে হচ্ছে আরএনএ থাকে। আরএনএ 3 ধরনের, এই যে বললাম যে এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। রাইবোস সুগার থাকে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তোমার সেলের বেসিক পড়া। সেলকে চেনার জন্য এতটুকুই দরকার। আর ওই যে সাইটোস্কেলেটন 3টার নাম তো বলে দিছি না? হ্যাঁ বলছি। এই হচ্ছে পড়া। কেউ কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? কেউ না, সবাই কি বুঝতে পারছো? কেউ কি না বুঝতে পারছো কোনটা জিনিস? আবার ফার্স্ট থেকে আমি একবার দেখাই, তোমরা দেখো যে কোন জিনিস কি না বুঝার আছে কিনা। সেল বললাম, সেলের হচ্ছে ভাইয়া ক্রোমোজোম কখন বলে আর ক্রোমাটিন, ওটা নিয়ে বেশি কনফিউশন হয়ে যায়। এটা আমি দেখি এটা কনফিউশন দূর করার জন্য কিছু পাই কিনা, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিসে কনফিউজড, তোমরা আমাকে এটার উত্তর দাও। আমি এই জিনিসটা পারি না, আসলেই পারি না, এবং আমাকে একজন জিজ্ঞেস করছিল, আমি এটার উত্তর দিতে পারিনি। নিউক্লিওলাস আর ক্রোমোসোম, এই দুইটার মধ্যে কাজের পার্থক্য কি? নিউক্লিওলাসের কাজ কি আমি জানি না আসলে। নিউক্লিওলাসের আরআরএনএ সিনথেসিস করে। আর ক্রোমোসোম তো বংশগতির জিনগুলো ধারণ করা। এটা তো করে। ফাংশন কি? মানে একটা সেল হিসেবে তার ফাংশন কি? সেটা তো হচ্ছে তোমার যখন হ্যাঁ, সেল হিসাবে তো পুরাটাই সেল। তো সেলের হচ্ছে এক একটা অঙ্গাণু তো হচ্ছে এক এক বৈশিষ্ট্য ধারণ করে, তো ওরা হচ্ছে জিনগুলো ধারণ করে বংশগতির। আচ্ছা, ভালো একটা পয়েন্ট বলছো, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি। একটা সেল কিন্তু তোমাকে ডিফাইন করে, এটা কি জানো সবাই? হ্যাঁ। অর্থাৎ একটা সেলের মধ্যে তোমার একটা সেল জিনিসটা কত সুন্দর, তুমি দেখো, তুমি প্রথমে যে সেলটা ছিলা, তুমি প্রথমে 4টা সেল ছিল না? একটা সেল থেকে 4টা সেল হইছো না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই ওই তখন যে সেলটা ছিলা তোমার বডিতে, কিন্তু সেই সেলগুলোই কিন্তু এখনো আছে, মানে সেই সেল, ওই স্ট্রাকচারের সেলই কিন্তু এখনো তোমার বডিতে। অর্থাৎ ওই তখন থেকে যে প্রোটিন সিনথেসিস হইছে, বিভিন্ন যে তোমাকে বিভিন্ন সিগন্যাল টিগন্যাল তৈরি করছে, ওই সেল ওই জিনিসটাই কিন্তু এখনো তোমার বডির মধ্যে ওভাবেই কিন্তু হইতেছে। কিন্তু এই যে এক এক জায়গার এক একটা কোড, এক এক সময় এক এক জিনিস তৈরি করতে হবে, সেই এক একটা নিউক্লিয়াস এক এক ভাবে হচ্ছে এই জিনিসটা তৈরি করতে করতে মাইটোসিস করে ওভাবে তোমার বডি স্ট্রাকচার তৈরি করছে। জিনিসটা চিন্তা করতেছো কত সুন্দর? মানে তোমার বডি এইভাবে প্রোগ্রাম করা, তোমার সেলটা এক একটা সেল প্রোগ্রাম করা এক একটা কাজ করার জন্য, আলাদা আলাদা ভাবে প্রোগ্রাম করা। আলাদা আলাদা ভাবে না হলে তুমি চিন্তা করো একই জায়গার মধ্যে কত ধরনের টিস্যু আছে। তোমার স্টোমাকের মধ্যে কত ধরনের টিস্যু, তুমি যখন পড়তে যাবা তখন দেখবা যে কত ধরনের সেল আছে, কত ধরনের গ্ল্যান্ড, একটা এপিথেলিয়ামের মধ্যে কত ধরনের গ্ল্যান্ড আছে। তোমার হার্টের মধ্যে কত ধরনের টিস্যু আছে। তোমার কি বলবো, এই যে স্পাইনাল কর্ড বলো, তার মধ্যে কত ধরনের টিস্যু আছে।
সুষুম্না শীর্ষক না, তাই না শব্দটা? স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, সুম্মা কাণ্ড। সুষুম্না কাণ্ড। বাংলাগুলা ভুলে গেছি। বাংলা আরো কঠিন ভাইয়া। হ্যাঁ, বাংলা আরো কঠিন, আসলে বাংলা আরো কঠিন। আর তুমি বাংলা টার্মগুলো খুব একটা দরকার হবে না যদি না তুমি পরবর্তীতে আমার অবস্থানে এসে এই নতুন ফার্স্ট ইয়ার কে ক্লাস নাও। না ভাই, ওই দিন বলছিল যে শিরা ধমনির দিন শেষ, আর্টারিয়ার নার্ভের বাংলাদেশ, না আর্টারিয়ার ভেনের বাংলাদেশ, মানে আমাদের মেডিকেল লাইফে এখন আর্টারিয়ার ভেনের শিরা ধমনির দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো কথা বলছে। আসলে তোমরা এই ইংরেজি টার্ম গুলো শিখে ফেলো, ইংরেজি টার্ম গুলো খুব বেশি দরকার হবে। তোমরা এই বাংলা টার্ম গুলো কিন্তু আর কাজে লাগবে না, বাংলা টার্ম গুলো বলবাও না, আর কখনো বলাও হবে না। জাস্ট এক মাস পর্যন্ত হয়তো মাথায় থাকবে, পরবর্তীতে মাথায় থাকে যে যেরকম এরকম কথা বলতেছি মাথায় আছে। আমার বিভিন্ন রোগের বাংলা টার্ম গুলো আবার লাগে, যখন তুমি রোগী ডিল করবা সেই বাংলা নামগুলো লাগে। এরকম তুমি টিটেনাস বা ধনুষ্টঙ্কার, এই জিনিসগুলো, যক্ষা, তুমি টিউবারকুলোসিস বলতে পারবে না রোগীর সামনে, কিন্তু তোমাকে যক্ষা বলতে হবে। টিউবারকুলোসিস বললে রোগী জীবনও বুঝবে না। তো এই বাংলা টার্ম গুলো হচ্ছে তোমার জানতে হবে। কিন্তু এই যে সেলের বাংলা যে কোষ, এটা তোমার মনে না রাখলেও আমি মনে করি দোষ নাই। মনে রাখলে অবশ্যই ভালো, কিন্তু মনে না রাখলে দোষ নাই। আচ্ছা, সেল বললাম, সেলের সংজ্ঞা বললাম, সেলের পার্টস বললাম, সেল দিয়ে কি গঠিত হয় তা বললাম। আচ্ছা, সেল যে গঠন করতেছে, যে বললাম বিভিন্ন ভেরিয়াস টাইপস অফ টিস্যু, বেসিক টাইপস অফ টিস্যু কি কি আছে বলতো? কানেকটিভ টিস্যু, কয় ধরনের আগে এপিথেলিয়াল টিস্যু, আগে কয় ধরনের ভাস্কুলার সেটা বলো। টিস্যু আর নার্ভাস টিস্যু। 4 ধরনের। 4 ধরনের, হ্যাঁ, কি কি? কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, এগুলার বাংলা পারো? না ভাইয়া। নার্ভ টিস্যু হচ্ছে স্নায়ু টিস্যু, মানে স্নায়ু। আচ্ছা, আর বলা দরকার নেই, আমি এগুলার মনে করতে চাই না। আমার ইন্টার লাইফ খুব খারাপ গেছে, বুঝছো? আমি তোমাদের মধ্যে এত পারতাম না, আমি ইন্টারে খুব খারাপ ছিলাম। আমি পড়ালেখা শুরু করছি মেডিকেল কলেজে এসে, আসলেই পড়ালেখা শুরু করছি মেডিকেল কলেজে এসে। এর আগে আমি পড়ালেখা করতাম না খুব একটা। কিভাবে যাই হোক, অনেক বড় স্টোরি। আচ্ছা, তারপরে হচ্ছে সেল বললাম, সেলের মধ্যে তারপরে থাকে অর্গানালি, সেলের বাইরে থাকে হচ্ছে সেল মেমব্রেন, ভিতরে থাকে হচ্ছে প্রোটোপ্লাজমের পার্ট হচ্ছে সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস, বা আলাদা করেই বলতে পারো সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। তারপরে হচ্ছে তার সাইটোপ্লাজমের মধ্যে থাকে বিভিন্ন অর্গানালিজের মধ্যে আছে কিছু মেমব্রেন বাউন্ড অর্গানালিজ, কিছু নন মেমব্রেনাস অর্গানালিজ। সেল মেমব্রেনের স্ট্রাকচার বললাম, কিছু হচ্ছে লিপিড স্ট্রাকচার থাকে, প্রোটিন স্ট্রাকচার থাকে, আর হচ্ছে কার্বোহাইড্রেট স্ট্রাকচার থাকে। এই তিনটা মিলে হচ্ছে সেল গঠন করে। এটার পার্সেন্টেজটা আমি লিখতে ভুলে গেছি। পার্সেন্টেজটা তোমরা ইয়েতে পাবা, গাইটনে পাবা, ঠিক আছে? যে কোনটা কত পার্সেন্ট থাকে, এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইটেমে অ্যাটলিস্ট জিজ্ঞেস করে যে কোনটা কত পার্সেন্ট থাকে। এটা তোমরা প্রোটিন থাকে 55%, লিপিড আচ্ছা, এই সবাই লিখে ফেলো। থাকে প্রোটিন থাকে 55%, তারপরে লিপিড থাকে 42%, 45%, কার্বোহাইড্রেট 3%, কার্বোহাইড্রেট 3%, কোলেস্টেরল থাকে 30%, কোলেস্টেরল থাকে 45%, আর ফসফোলিপিড থাকে 25%। ফসফোলিপিড কয় পার্সেন্ট হইলো তাইলে? লিপিডের মধ্যে ফসফোলিপিড আছে, কোলেস্টেরল আছে, আর আদার লিপিড আছে। আচ্ছা ওইভাবে বলো। আচ্ছা, আচ্ছা, তাহলে যে প্রোটিন থাকে 55%, হুম, লিপিড থাকে 42%, হুম, আর লিপিডের মধ্যে কোলেস্টেরল থাকে 13%, আর হচ্ছে ফসফোলিপিড থাকে 25%, আদার লিপিড থাকে 4%, আর কার্বোহাইড্রেট আর 3%, মানে 3%। কার্বোহাইড্রেটটা মনে থাকতো। কার্বোহাইড্রেটটা মনে রাখতাম হচ্ছে তোমার এয়ারে কার্বন ডাই অক্সাইডের কন্টেন্ট হিসেবে। কার্বন ডাই অক্সাইড কতটুকু আমাদের এয়ারে? দেখো, খুব সম্ভবত 0.3% বা 3%, 3% বা 3%, খুব সম্ভবত 3%। কিন্তু এই 0.3% এয়ারে 0.3%, হ্যাঁ। কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের জন্যই আমাদের কত ঝামেলা। আচ্ছা, সেল স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারছো, সেল মেমব্রেনের স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারছো। এত কমপ্লেক্স করে একা লাগে না। আমি যে জিনিসগুলো তোমাদেরকে বলছি না, ভিতরে হচ্ছে এই কোলেস্টেরল দিবা, আর হচ্ছে যে বাকি যেগুলো বলছি
এই জিনিসগুলো আঁকলে তোমার ইনাফ। এবং এটার জন্য তুমি 3 মার্কের কোশ্চেন আসে এটাতে। এবং তুমি যদি জাস্ট এই যে এখানে যদি ইসিএফ আইসিএফ ভাগ করে দাও আর বাকি স্ট্রাকচার গুলো একে একে আসো, ইজিলি 3-3 পাবা, ইজিলি 3-3 পাবা। এত কমপ্লেক্সও করা দরকার নেই, জাস্ট তুমি খালি এখানে একটা লেয়ার দাও, এই যে ভিতরের এগুলো আঁকা দরকার নেই। অথবা এই খালি ডোম 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 করে দিতে পারো, এগুলা এই শুধু হচ্ছে এরকম এরকম বড় বড় করে দিয়ে দিতে পারো। এখানে হচ্ছে দুইটা ইন্টিগ্রাল প্রোটিন দাও, তারপরে হচ্ছে একটা পেরিফেরাল প্রোটিন দাও। এই তো, এই যে এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এইসব অনেক হায়ার পড়ালেখা। আর হচ্ছে যে গ্লাইকোক্যালিক্স দাও, গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন দুইটা একসাথে এঁকে একই জায়গায় আঁকবা, একটা আঁকবা, মানে একটা গ্লাইকোলিপিড আঁকবা, একটা লিপিডের মাথায় বসাই দিবা গ্লাইকোলিপিড, প্রোটিনের মাথায় বসাই দিবা গ্লাইকোপ্রোটিন। এরপরে ওই দুইটা একসাথে করে এখানে লিখে দিবা হচ্ছে তোমার গ্লাইকোক্যালিক্স। বুঝতে পারছো কি বলতে চাইছি? জি ভাই। আমার তো পাওয়ার পয়েন্টটা তো নাই, তাহলে আমি তোমাদেরকে এঁকে দেখাইতে পারতাম। আচ্ছা, তো এভাবে হচ্ছে এঁকে দিবা, ইজিলি 3-3 পেয়ে যাবে। আচ্ছা, তারপরে সেল মেমব্রেন স্ট্রাকচার তো পড়ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম, স্মুথ আর রাফ, গলগি অ্যাপারেটাস পড়লাম, গলগি বা গলজি যেটা ইউজ করে দুইটাই ঠিক। লাইসোজোম পড়লাম, লাইসোজোমের এখানে লিখে রাখো যে ইন্ট্রাসেলুলার স্ক্যাভেঞ্জার, আর হচ্ছে এটা হচ্ছে টেক্স পার্ট ইন অটোফ্যাগি, এখানে লিখে রাখো। আর আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো হচ্ছে পারক্সিজম বললাম, মাইটোকন্ড্রিয়া বললাম। মাইটোকন্ড্রিয়া ফাংশন হচ্ছে synthesis of ATP, not powerhouse of cell, এটা হচ্ছে এটার নাম, ঠিক আছে? যেরকম বললাম ইন্ট্রাসেলুলার স্ক্যাভেঞ্জার হচ্ছে তোমার লাইসোজোম, সেরকম আরেকটা মাইটোকন্ড্রিয়ার একটা নাম হচ্ছে পাওয়ার হাউস অফ সেল। সিনথেসিস অফ এটিপি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন, এটা মনে রাখবা। মাইটোকন্ড্রিয়ার ফাংশন হচ্ছে সিনথেসিস অফ এটিপি। বারবার বলতেছি, এটা ভুল করবা না প্লিজ, এটা ভুল করবে না। এটা অনেকেই ভুল করছে, আমার ফ্রেন্ডরা অনেকেই ভুল করছে, এটা ক্লাসের মধ্যে বলে দেয় এবং এটাই সবাই বেশি ভুল করে। আচ্ছা, রাইবোজোম হচ্ছে তোমার এই কি বলে প্রোটিন সিনথেসিস করতেছে, প্রোটিন ফ্যাক্টরি বলা যায়। লাইক নিউক্লিয়াসের মধ্যে তো আছে তোমার, নিউক্লিয়াসের এই কয়েকটা জিনিস আছে। নিউক্লিয়াস হচ্ছে তোমার সেলটাকে কমান্ড করে যে কোনো কাজ করার জন্য। কি কাজ করতে হবে, এই যে ধরো এখান থেকে কমান্ড দেয় নিউক্লিয়াস, এখান থেকে কমান্ড দেয়, কমান্ড দিলে এখানে হচ্ছে রাইবোজোম সেই প্রোটিনটা তৈরি করে। প্রোটিনটা তৈরি করার পরে সেগুলো হচ্ছে গলগি অ্যাপারেটাসে যায়। এই সব কাজের জন্য এটিপি দরকার হয় হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া থেকে, ঠিক আছে? আর ধরো যে বাইরের জিনিসগুলো সেগুলোকে ধ্বংস করে হচ্ছে লাইসোজোম। তো এই যে প্রোটিনটা গেল হচ্ছে গলগি অ্যাপারেটাসে, সেটা হচ্ছে তোমার প্যাকেজিং রিমডেলিং হইলো, কি জানি আরেকটা ছিল, প্রসেসিং প্যাকেজিং এন্ড রিমডেলিং করলো। আচ্ছা, এই যে ফাংশন করলো, এই যে কি বলে প্রোটিন তৈরি করলো, প্রোটিনটা এরপরে গলগি অ্যাপারেটাস থেকে গলগি ভেসিকল হয়ে তার ডিজায়ার্ড ফাংশনে চলে গেল। আর সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম হচ্ছে কাজ করতেছে কিসে, আমার বডির মাইটোসিসে কাজ করতেছে। তার আগে পর্যন্ত এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকে। মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস, এগুলো হচ্ছে আমার সেলের স্ট্রাকচারটাকে ধরে রাখে। বললাম, বেশ কয়েকবার বলছি জিনিসগুলো বুঝতে পারছো? বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ক্লাস কি এন্ড করে দিব? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? তাহলে দুইটা জিনিস হইতে পারে, একটা হইতেছে তোমরা সবকিছু পেরে গেছো, সবকিছু পারো, অথবা মানে হয় তোমরা সব বুঝতে পারছো, অথবা আমি কিছুই বুঝাইতে পারিনি, যে কোনো একটা। এখন কোনটা বলো তো? না ভাই, বুঝছি। সব বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। অবশ্য বুঝতে না পারার মতো কিছু নাই, সেল খুবই ছোট একটা জিনিস, ছোট জিনিসটাই আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই সেলের আইটেমটা খুব সুন্দরভাবে দিলে তুমি হচ্ছে স্যার ম্যাডামের কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারবা। তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তোমার আইটেম টিচারের কাছে তোমার প্রথম ইমপ্রেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এতেই তুমি নির্ভর করতেছে তুমি তোমার পরবর্তী মেডিকেল লাইফে তুমি পরবর্তীতে কতটুকু স্মুথলি যাবা। তোমার স্যার ম্যাডামের কাছে অবশ্যই ফার্স্ট ইমপ্রেশনটা রাখবা ভালো, অর্থাৎ প্রথম দিক থেকে রেগুলার ক্লাস করা এবং ভয় পেয়ে না যাওয়া, এটা একটা বড় একটা ব্যাপার। প্রথমে এসেই যদি ভয় পেয়ে যাও, তখন হচ্ছে স্যার ম্যাডামদের কাছে খুব বাজে ইম্প্যাক্ট তৈরি হয়। স্যার ম্যাডামরা তোমাদেরকে হচ্ছে জানি না একটু মনে করে যে খারাপ স্টুডেন্ট, কিন্তু তোমরা কেউ তো খারাপ স্টুডেন্ট না। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ, এই যে প্রফিট কি আমাদের যখন দিব আমরা, তখন কি ভাই আমাদের এই আইটেমের রেজাল্ট গুলো কি ভাই কাউন্ট হবে? মানে কার্ড আইটেমের রেজাল্ট কাউন্ট হবে?
আইটেমের ভাই যে রেজাল্ট ধর কাউন্ট হবে না, এটা হচ্ছে একটা পরীক্ষা স্ট্রাকচারের মতো। দেইনি, তুমি হচ্ছে, আমি বলি, এটা হচ্ছে তুমি আইটেম ক্লিয়ার করবা, আইটেম ক্লিয়ার করলে তুমি কার্ডে বসতে পারবা। কার্ড ক্লিয়ার করার পরে তুমি যখন কার্ডগুলো ক্লিয়ার করবা, 2টা কার্ড ক্লিয়ার করার পরে তুমি হচ্ছে টার্মে বসবা। টার্ম পাস করার পরে তুমি হচ্ছে প্রফে বসবা। তো এভাবেই হচ্ছে স্ট্রাকচারটা। তোমার আইটেম যখন তুমি কার্ড ক্লিয়ার করে ফেললা, তখন আর ওই আইটেমের আর কোনো কোনো ভ্যালু নাই না। তোমার পড়ালেখা যতটুকু করছো সেটার ভ্যালু আছে, কিন্তু ওই আইটেম আর তোমাকে টেনে ধরবে না। যখন তুমি কার্ডটা ক্লিয়ার করে ফেলছো, শেষ, তোমার এটা ক্লিয়ার। তারপরে তুমি যখন টার্ম ক্লিয়ার করে ফেলছো, অতটুকু পর্যন্ত তোমার ক্লিয়ার, তুমি হচ্ছে শেষ, তোমার অতটুকু পড়া শেষ। সমস্যা হয় যে যখন প্রফে বসবা তখন বলতেছি, দাঁড়াও একটু শোনো, যখন তুমি প্রফে বসবা তখন হচ্ছে এই যে ফার্স্টের দিকের পড়াগুলা হচ্ছে ভুলে যায়, অনেকেই ভুলে যায়, এবং এবং ভুলে যাওয়াটা স্বাভাবিক, তখন একটু ভয় লাগে। কিন্তু মানে প্রফের আগে এই জিনিসটা একটু ভয় লাগে যে ফার্স্ট টার্মের কিছুই তো পারি না, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মেরও অনেক কিছু পারি না, এই জিনিসটা ভয় লাগে, এটা স্বাভাবিক। আর ভাইয়া মেডিকেলে পুরাটা জিনিস ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, যেমন ভাই কার্ড পাস করছি, কিন্তু ভাইয়া ধরেন 3-4 বার ফেল করে পাস করছি, তাহলে সমস্যা কি কি? মানে এই রেজাল্টটা কি ভাই ওই প্রফে কি ভাই প্রভাব ফেলে কোনো? আমি প্রভাব ফেলতে দেখি নাই, ফেলতে পারে। স্যার ম্যাডাম যদি তোমাকে চিনে রাখে যে তুমি কয়েকবার টার্ন দিয়ে ফেল করে ইয়ে করছো, পাস করছো, হয়তো প্রভাব ফেলতে পারে। আমি দেখি নাই কোনো প্রভাব ফেলে, বরং যারা কয়েকবার পরীক্ষা দেয় তারা ভালো পরীক্ষা দেয়। অ্যাকচুয়ালি তারা ভালো পরীক্ষা দেয়, তাদের জানা অনেক ভালো থাকে। যেরকম আমি তোমাদেরকে এখানে বলতে কি বিভিন্ন জায়গায় আটকাইছি, কিন্তু আমার যে ফ্রেন্ডটা ধরো ফার্স্ট টার্মে ফেল করছে, সে তোমাকে খুব স্মুথলি এটা পড়ায় যেতে পারবে। এটা হচ্ছে বাস্তব কথা। ফেল করাকে ভয় পাবা না, ফেল করাকে ছোট করেও দেখবা না, কিন্তু ফেল করতে আবার ইচ্ছা করে ফেল করবা না, এটা তো ডিসক্রেডিট, অবশ্যই একটা ছাত্র হিসেবে তোমার ডিসক্রেডিট ফেল করা। এটা মনে হয় না খুব একটা ইফেক্ট পড়ে। ইফেক্ট পড়ে বলতে তোমার মেন্টাল ইফেক্ট পড়ে, যে সব ম্যাক্সিমাম ফ্রেন্ডরা পাস করে গেল, আমি ফেল করলাম, মেন্টাল ইফেক্ট পড়ে। যেরকম আমি নার্ভাস সিস্টেমে ফেল করছিলাম, এটা আমার মেন্টাল ইফেক্ট পড়ে নাই, কারণ নার্ভাস সিস্টেমে আমার ফ্রেন্ডরা ম্যাক্সিমামই ফেল করছিল, তো এটা মেন্টাল ইফেক্ট পড়ে নাই। বাকি মোটামুটি ফিজিওলজি পাস করে গেছি। তো এভাবে ফেল করাটা পরীক্ষার ক্ষেত্রে কোনো ইফেক্ট তৈরি করে না, বরং আমি যে নার্ভাস সিস্টেম ফেল করছি এটা আমার প্রফেসররা মনেও রাখে নাই, ঠিক আছে, বরং আমি যে রেগুলার ক্লাস করছি ফার্স্ট বেঞ্চে বসে, এটা বরং আরো ভালো ইফেক্ট তৈরি করছে। আমি সবসময় ফার্স্ট বেঞ্চে ক্লাস করতাম, তো ফার্স্ট ভাইবা ছিল আমার ফিজিওলজি, এবং ফার্স্ট বোর্ডে গিয়ে আমি হচ্ছে খুবই খারাপ অবস্থা, আমার হচ্ছে পালপিটেশন হচ্ছিল, কথা বলতেছি অর্ধেক অর্ধেক কথা বলতেছি, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। ম্যাডাম দেখছে, দেখে বুঝতে পারছে, পরে আমাকে বলতেছিল যে তুমি তো স্টেজ পারফরমেন্স করো, তুমি কবিতা আবৃত্তি করো, তারপরে আরো কি কি বলছে, তুমি ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করো, ভালো স্টুডেন্ট, এই এক্সটার্নাল সামনে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আচ্ছা, তারপর ক্লাস রিলেটেড কারো প্রশ্ন নাই? আচ্ছা, কি কোন এক আপু প্রশ্ন করতেছিলা, বলো। কানেক্টিং ডট দিয়ে রাখছো, আচ্ছা। কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমার কথা কি শুনতেছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আর আমি হচ্ছে তোমাদের একাডেমিক অ্যাডভাইজারের কাছে আমার এই স্লাইডটা দিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবা। অনেক ধন্যবাদ স্যারকে এত সুন্দর ক্লাসটা নেওয়ার জন্য। একদম বেসিক একটা টপিক, সব আইটেম মানে শুরুই হবে এটা দিয়ে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে তোমরা একাডেমিক চ্যাট বক্সেও জিজ্ঞেস করতে পারবে পরবর্তীতে। আর সবাইকে ধন্যবাদ। ভাইয়া, এই ক্লাসগুলো কি রেকর্ড করা হয়? আমি তো জানি না। আপু, ক্লাসগুলো হচ্ছে তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে মেডি ফ্রেশার্স হেল্পলাইন, সেখানে হচ্ছে সরাসরি লাইভ হয়, তো ওখানে সেভ থাকবে ক্লাসগুলো, ঠিক আছে? আপু, পেজটার কি নাম? মেডি ফেসবুক হেল্পলাইন? মেডি ফ্রেশার্স হেল্পলাইন একটা গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা হচ্ছে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির একটা আমাদের ফ্রি প্রোগ্রাম, যেখানে অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম অনেক টাকার বিনিময়ে ক্লাসগুলো নিচ্ছে। আমরা এই সেম প্রোগ্রামটাই আমরা রান করতেছি ফ্রিলি, যেন সব স্টুডেন্টরা খুব ভালোভাবে এবং ইজিলি আমাদের এই কন্টেন্ট গুলো রিচ করতে পারে। সেম প্রোগ্রামটাই তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে গেলে হয়তো আরো বেশি তোমাদের হয়তো কোনো টাকার বিনিময়ে হয়তো ক্লাসগুলো করতে হবে।
তো তোমরা যদি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে যাও তখনই তোমরা এটা বুঝতে পারবা যে আমরা কোথায় ক্লাসগুলো নিচ্ছি বা ইয়ে করতেছি। তোমরা আমাদেরকেও নক করতে পারো, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে গাইড করব যে কিভাবে ক্লাসগুলো তোমরা পাবা। তোমরা এই যে একাডেমিক অ্যাডভাইজার আছে ওনাকে জিজ্ঞেস করতে পারো, আর আমাকে হচ্ছে ক্লাসের ব্যাপারে তোমরা যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারো। তোমাদের গ্রুপে মেসেজ দিতে পারো অথবা তোমাদের যেই ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা মেসেজ দিতে পারো বা পোস্ট দিতে পারো। এই তো আচ্ছা, আজকে ক্লাসে এতটুকুই। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।